প্রিয় দর্শক, সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান প্রাণফুটা নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি হাসান আহমেদ চৌধুরী কিরণ। দর্শক, আজ আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসাবে দুজন সিনিয়র সাংবাদিক উপস্থিত রয়েছেন। তারা হচ্ছেন বিশিষ্ট সাংবাদিক জনাব মাহফুজুল্লাহ এবং একই সাথে রয়েছেন আরেকজন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমান, যিনি সভাপতি জাতীয় প্রেস ক্লাবের। আমি দুজন সিনিয়র সাংবাদিককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। শুরুতে আমরা গতকাল বাংলা ভিশনে যে সংবাদগুলো শিরোনাম হয়েছিল সেগুলো একটু দেখে নিই। গুলশান ও শোলাকিয়া হামলার মাস্টার মাইন্ড চিহ্নিত তামিম চৌধুরী ও চাকরিচ্যুত মেজর জিয়াকে ধরিয়ে দিতে 20 লাখ টাকা করে পুরস্কার ঘোষণা আইজিপির। আওয়ামী লীগ ঐক্যে না এলেও জঙ্গিবাদ নির্মূলের কর্মসূচি দেবে বিএনপি। জামায়াতকে নিষিদ্ধের দাবি ডক্টর এমাজউদ্দিনের। জঙ্গিদের সমর্থকরা অমানুষ, মন্তব্য নাসিমের। উত্তরাঞ্চলের বন্যার পানি কিছুটা কমলেও অবনতি মধ্যাঞ্চলে, ছড়াচ্ছে পানিবাহিত রোগ। নদী ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, গভীর উদ্বেগ খালেদা জিয়ার। কাল শুরু হচ্ছে এবছরের হজ কার্যক্রম। রাজধানীর হজ ক্যাম্পে আসছেন হজ যাত্রীরা। প্রথমবারের মতো চালু হচ্ছে ই হজ। জঙ্গি হামলা পরিকল্পনাকারী তামিম ও জিয়াকে ধরিয়ে দিতে 20 লাখ টাকা পুরস্কার ঘোষণা পুলিশের। 71-এর মতো জাতীয় ঐক্যের তাগিদ বিশিষ্টজনদের। 20 দলীয় জোটে জামায়াত এখন বোঝা, মন্তব্য এমাজউদ্দিনের। উত্তরে বন্যার উন্নতি, মধ্যাঞ্চলে অপরিবর্তিত, কার্যকর পদক্ষেপ নেয়নি সরকার, অভিযোগ খালেদা জিয়ার। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা বা বঙ্গ করার প্রস্তাব মমতার, মন্ত্রিসভায় অনুমোদন। দর্শক, আমরা প্রধান শিরোনামগুলো দেখলাম। শিরোনামের শুরুটা আসলে একইভাবে, যেটি হচ্ছে জঙ্গি তৎপরতা নিয়ে যারা বাংলাদেশকে এক ধরনের সারা পৃথিবীর বুকে কলঙ্ক লেপে দেওয়ার চেষ্টা করেছে, সেটি নিয়ে ছিল কিন্তু আমাদের মূল বিষয়। মাস্টার মাইন্ড যারা, তাদের নাম প্রকাশ করা হয়েছে এবং তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে। একটা দর্শক, একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আজকে আমাদের সাথে যে দুজন সিনিয়র সাংবাদিক অতিথি রয়েছেন তারা দীর্ঘদিনের সহপাঠী ছিলেন। তারা এক হলে থাকতেন, খুব ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের সাথে তারা তাদের ছাত্র জীবন কাটিয়েছেন। আমরা প্রথম বন্ধুর সাথে আমরা আলোচনা করতে চাই, যদিও ভিন্ন মত কিন্তু পথ একটাই, সেটি হচ্ছে বাংলাদেশের লাল সবুজের পতাকা, এবং সে কারণের জন্য দুই বন্ধুর আজকে একত্রিত। আমি একটুখানি এই আলোচনাটা দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে মাস্টার মাইন্ড জিয়া এবং তামিম, তাদের জন্য 20 লক্ষ টাকা করে প্রত্যেকের জন্য ঘোষণা করা হয়েছে এবং সেখানে কিন্তু আইজিপি যেটি বলেছেন সেটি হচ্ছে যে একজন জিএমবি নেতৃত্ব দিচ্ছেন, বর্তমান নব জিএমপি, এবং আরেকজনের কথা বলা চান্সেলর বাংলা টিমের নেতৃত্ব দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে একেবারেই সরাসরি প্রশ্ন যদি যাই, তাহলে আজকে আমরা প্রত্যেকটা ঘটনার সাথে আমরা বিএনপি, জামাত, আইজিপির বক্তব্য তিনি বলেছেন যে এরা দুজনেই হচ্ছে মাস্টার মাইন্ড। তবে তাদেরকে জড়িয়ে নানা ক্ষেত্রে নানা সময় সরকার প্রশাসনের পক্ষ থেকে নানা প্রশ্ন উত্থাপন করা হয় এবং একই সাথে 20 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা দিন ধরিয়ে দেবেন। আপনার বিশ্লেষণ, আপনার বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, এটা তো তাদের তো ধরতেই হবে, কারণ তারাই জঙ্গিবাদের মাস্টার মাইন্ড। যখন আমরা প্রমাণ পেয়ে গেছি, তো তাদেরকে তো ধরতেই হবে। সে পুরস্কার ঘোষণা করে ধরবে, না রিড করে ধরবে, না ইন্টারপোলের থেকে এক্সপার্ট এনে ধরবে, সে তো গভর্নমেন্ট করবে, কিন্তু তাদেরকে ধরতেই হবে। জঙ্গিবাদকে তো এখানে লালন করা যাবে না, তাই না? আর যেটা আপনি বলছেন যে তারা একজন হিজবুল মুজাহিদিন, আরেকজন হচ্ছেন আনসারুল্লাহ বাংলা টিম। আওয়ামী লীগ বা এই 14 দল, তারা অনেক সময় জামাত, বিএনপিকে দোষারোপ করেছে। এখন বিএনপিকে দোষারোপ করেছে কিনা আমি জানি না, তবে জামাত তো এদের রোড, তাই না? এদের যে এই যে আজ পর্যন্ত যত আনসারুল্লাহ বাংলা টিম, তারপরে হিজবুল মুজাহিদিন কিংবা হিজবুত তাহরির, এদের যতজন ধরা পড়েছে, এদের প্রত্যেকেই অরিজিন হচ্ছে শিবির, প্রত্যেকের। দু একজন হয়তো বাদে হয়তো বাইরে থেকে এসছে, কিন্তু তারাও তো পপুলার না। আর পপুলার যতজন আছে সবার মূল হচ্ছে শিবির। তো সেক্ষেত্রে সেটা হচ্ছে যে তারা কোনোভাবেই এড়াতে পারবে না, জামাত শিবির কোনোভাবেই এড়াতে পারে না বাংলাদেশের। আমরা তো দেখেছি, অতীত দেখেছি, আমরা 2013-তে দেখেছি, 2015-তে দেখেছি, যেইভাবে একবার গাছ কেটে, মানুষ কেটে, এটা কারা করছে? বিএনপি কর্মী না, ওরা সবই জামাতের কর্মী। এবং হিজবুল মুজাহিদিন, আনসারুল্লাহ বাংলা টিম, এরাই করেছে বিভিন্ন নামে, তারা বিভিন্ন নামে। এরা কিন্তু এখনো কিন্তু নাম বদলায়। যখনই তাদের উপর একটু প্রেশার আসতে থাকে, যেমন কিছুদিন আগে তারা করেছে, বছরখানিক আগে হামজা ব্রিগেড বানিয়েছে একটা,
এখন আবার কোনটা বানাবে জানি না। কিন্তু সুনির্দিষ্টভাবে এই যে দুজনের কথা বলা হচ্ছে, ছাত্র শিবির বা জামাত এই ধরনের কর্মী বা এই ধরনের নেতা ছিল বলে কি কোনো তথ্য আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। এরা কি দুজনে জামাত করতো বা শিবির করতো? দুজনেই শিবির। প্রাক্তন শিবির কর্মী বলে তাদের অরিজিন হচ্ছে শিবির। পুলিশ কিন্তু তার ব্যাখ্যা সেটা কিন্তু বলে না, পুলিশ বলেনি। আমরা কিন্তু এর আগে কাগজে এসছে, কিন্তু তারা শিবির জামাতের সমর্থক এবং তাদের একটা উস্কানি এখানে আছে বলে আপনি মনে করেন? তাহলে এই যে এই দুজনকে ধরতে পারলে বলছে যে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয়ে যাওয়ার একটা অবস্থান হবে বলে মনে করছেন, এটি পুলিশ প্রধান বলছেন। তাহলে এই দুজন ছাড়া কি আর বাকি আরো বলেছেন যে এটা আমাদের আইজিপি সাহেব এত সরলীকরণ করে ফেলেছেন যে এই দুজনকে ধরলেই সবকিছু বেরিয়ে যাবে, সব মূল উৎপাদন হয়ে যাবে। এটা কিন্তু ঠিক না। ওরা দিনে দিনে ওরা অনেক শিকড় গেড়েছে বাংলাদেশে, অনেক শিকড় গেড়েছে। এটা উপড়ানো একদিনে সম্ভব নয়, বা কোনো একক ব্যক্তি বা একক দল, একক রাজনীতির পক্ষে সম্ভব নয়। গোটা জাতি যদি এর পেছনে যদি না দাঁড়ায়, ঐক্যবদ্ধ না হয়, তাহলে এটা দমানো সম্ভব না। জি, নিশ্চয়ই শুনছিলাম। এবং পুলিশ প্রধানের বক্তব্য আমি বলেছি, এবং একটা জায়গায় প্রসঙ্গ এসছে যে জামাত শিবির এবং সাথে বিএনপির বিষয়টা হয়তো মাঝে মাঝে আসে। তো প্রশ্ন ছিল এরা কি জামাত শিবিরের সদস্য ছিল কিনা, যেটি ঢালাওভাবে আমরা সবসময় বলি যে জামাত শিবিরে ভিন্ন রূপে ভিন্ন নামে এরা এই কর্মকাণ্ডগুলি করে থাকে। আসলে এখানে বলা হচ্ছে যে এরা হচ্ছে দুই টিমের বর্তমান প্রধান হিসেবে বলা হচ্ছে। বক্তব্যটা পিছন দিক থেকে শুরু করি। সেটা হচ্ছে, ধরেন এই যে জঙ্গি প্রবণতা বা জঙ্গি কার্যক্রম, এটাকে মোকাবেলা করতে হবে। মানসিকভাবে এটার সঙ্গে বেঁচে থাকার জন্য তৈরি থাকতে হবে। কারণ একজন বা দুজন আপনি ধরে ফেললেই এই সমস্যার সমাধান হবে, এটা কিন্তু না। এই যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মাস্টারমাইন্ডদেরকে ধরলেই এই কার্যক্রম বন্ধ হয়ে যাবে, এটা মনে করবার কোনো কারণ নেই। দুটো স্পেসিফিক ঘটনা বলি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। সিরাজ শিকদারের যে রাজনৈতিক দল, তার নাম ছিল সর্বহারা পার্টি। সিরাজ শিকদারের মৃত্যু হয়েছে, কিন্তু সর্বহারা পার্টি কিন্তু শেষ হয় নাই। ইরাকে দেখেন সাদ্দাম হোসেনকে আপনি ফাঁসিতে ঝুলিয়েছেন। আজকে আইএস যারা করে তাদের অধিকাংশ কমান্ডার হচ্ছে বাক পার্টি কমান্ডার। এটা আমি এটুকুই শুধু বলতে চাই, এর বেশি পুলিশের আইজি মহোদয় আর কিছু বলতে চাই না। 2 নম্বর হচ্ছে না, পুরস্কার ঘোষণা করেছেন। পুরস্কারের বিষয়টা হয় কি, আমার কাছে একটু বিপজ্জনক মনে হয়। ধরেন আপনি জানেন, আপনি বললেন, আপনি পুরস্কারের টাকাটা পেলেন, জানাজানি হলো, তারপরে কিন্তু আপনার জীবনটা ইনসিকিউর হয়ে যাবে। এখন লাদেনকে ধরিয়ে দেওয়ার জন্য যে পুরস্কার ছিল, সেই পুরস্কার কে পেয়েছে আমরা জানি না। এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলে নাই এখন পর্যন্ত। হতে পারে কাউকে দিয়েছে, তাকে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে গেছে। কিন্তু আমাদের এখানে ধরেন, আমি যে তর্কের খাতিরে ধরি, যে কারো কাছে এই তথ্য আছে, এই তথ্য জানানোর পরে আপনি কিন্তু বিষয়টা একটু হয়ে যাবে, গোলমেলে হয়ে যাবে আর কি। ওইটার জন্য কিন্তু অনেকে হয়তো জানলেও জানাবে না, কারণ ওই যে নিরাপত্তা প্রশ্ন হচ্ছে যে তারা কি দেশে আছে কিনা, তারা আসতেছি সেখানে। 3 নম্বর হচ্ছে, আপনি বলছেন তামিম আর জিয়া হচ্ছেন এই ভদ্রলোক। আপনাদের নিশ্চয় মনে আছে, কয়েক বছর আগে জানুয়ারি মাসে সেনাবাহিনীতে একটা ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টা হয়েছিল বলে বলা হয়েছে। আইএসপি থেকে প্রেস কনফারেন্স করেছে, সেনাবাহিনীর নেতারা প্রেস কনফারেন্স করেছেন। কুমিল্লা গ্যারিসনের যিনি চিফ ছিলেন, তাকে বেশ কিছুদিন ঢাকায় এনে আপনার কাস্টডিতে রাখা হয়েছিল। এসব নানান রকমের ঘটনা। তারপর থেকে এই যে আপনার মেজর জিয়া, তিনি পলাতক। তাকে বহু রকমের চেষ্টা করে পুলিশ ধরতে পারে নাই। কাজে সেনাবাহিনীতে যোগদানের আগে তার রাজনৈতিক পরিচয় কি ছিল সেই ব্যাপারে আমি নিশ্চিত না। তবে তার যে ধর্মবিশ্বাস ছিল, এইটা মনে না করবার কোনো কারণ নেই। কারণ পরবর্তী পর্যায়ে সেনাবাহিনী থেকে চলে যাওয়ার পরে, মানে পালিয়ে যাওয়ার পরে, অভিযোগ আছে যে তিনি বিভিন্ন ধরনের এই ধর্মীয় কর্মকাণ্ড বা ধর্মীয় সংগঠন পরিচালনার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আর তামিম, তিনিও দেখেন আপনার বাইরে লেখাপড়া করেছেন, বাইরে ছিলেন, এসছেন। এখন হয় কি, এইটাকে যদি আপনি শুধু শিবির দিয়ে ব্যাখ্যা করেন, একরকমের ব্যাখ্যা পাবেন। আর শিবিরের বাইরে অতীতে অনেকের সঙ্গে অনেক কিছু সম্পর্ক থাকতে পারে, অনেক দল স্পষ্টত শিবিরের সাথে সম্পৃক্ত। আমার কাছে কিন্তু এই তথ্যটা পুরোপুরি নাই। আমি জানি আমার বন্ধুর কাছে হয়তো আছে। আমি তামিমের ছাত্র জীবনে কি ছিলেন সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। তিনি বিদেশি নাগরিক, সেটি আমরা জানি। সেটা তো মানে এর আগেও আপনার 2 মাস আগে বোধহয় একবার খবর ছাপা হয়েছিল যে একজন কানাডিয়ান নাগরিক, মানে তামিমের নাম এসেছিল 2 মাস বা 3 মাস আগে পত্রিকায়, যে তিনি অর্থ সাহায্য করছেন, অর্থের যোগান দিচ্ছেন এই সমস্ত কর্মকাণ্ডে। বিষয়টা কি, বিষয়টা
বিষয়টা হচ্ছে যে এই দুজন মানুষকে পুলিশ বলছে যে পুলিশ তাদেরকে চিহ্নিত করেছে মাস্টার মাইন্ড হিসাবে। এখন পুলিশের দায়িত্ব হচ্ছে এদের ধরা, সাধারণ মানুষের পক্ষে তারা এদেরকে ধরতে পারবে না। আর ওই যে আরেকটা, এরা কিন্তু কৌশল বদল করে, বিভিন্ন সময় এরা কিন্তু কৌশল বদল করে সারা পৃথিবী জুড়েই। আপনি ওই যেটা বলছিলেন যে এর আগে হামজা ব্রিগেড, এইটা ওইটা নানান রকমের নাম ওরা বদল করবে, কৌশলও বদল করবে। ওদের কৌশলগুলি কিন্তু পুলিশের বা অন্যদের কৌশলের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স কৌশল, অনেক অ্যাডভান্স কৌশল। আপনি সারা পৃথিবী যদি নমুনা দেখেন আপনি দেখবেন অনেক অ্যাডভান্স কৌশল। এই যে হলি আর্টিজানে যে ঘটনাটা ঘটেছে, পুলিশ কি এটা ভাবতে পেরেছিল? নিঃসন্দেহে ভাবতে পারে নাই, আমরাও কেউ ভাবতে পারি নাই যে এরকম একটা ঘটনা তারা ঘটাতে পারবে। বা তারা এই যে শোলাকিয়ার ঈদের জামাতে, ভাগ্য ভালো যে হয়তো তারা মাঠের ভেতরে যেতে পারে না, মাঠের ভেতরে গেলে কিন্তু আপনার সাংঘাতিক রকম ভাবে বিপর্যয় হতো, অনেক মানুষের মৃত্যু হতো। তো কাজে এরা এক এক সময় এক এক জায়গায়, ধরেন আপনার একসময় বলা হতো যে যেখানে ক্রাউডেড প্লেস সেখানে ওরা যায়, এখন হয়তো দেখা যাবে যে আবার ট্যাকটিক্স চেঞ্জ করে আরেকটা অন্যরকম ট্যাকটিক্সে যাবে। মানে আমি বলছি যে যেমন ধরেন এই যে আইএসএল লোকজন আগে এক সময় উড়োজাহাজ ছিনতাইয়ের একটা খুব ঘটনা ছিল সারা পৃথিবী জুড়ে। আমরা একবার আমাদের এখানে জাপান এয়ারলাইন্সের এসেছিল জিয়া রহমানের সঙ্গে অক্টোবর মাসে, না সেটা হলো 77 জাপান এয়ারলাইন্স, সেটা আরো যে সেটা হচ্ছে লায়লা খালেদ প্যালেস্টাইনের মহিলা, তিনি এই বিমান ছিনতাই করতেন। এই সাম্প্রতিক সময় আবার দেখেন বিমানকে গুলি করে নামানো হচ্ছে আপনার মিশরের এবং ওই ওদিকে। কাজে এগুলোর এক একটা প্রবণতা এক এক দিকে যায়। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে যেহেতু এরা, আমি যেটা মনে করি আর কি, এদের কর্মকাণ্ড দেখে আমার মনে হয় এরা পুলিশের চেয়ে অনেক বেশি স্মার্ট হওয়ার কারণে, না হলে জিয়াকে দেখেন, জিয়াকে ধরবার জন্য কিন্তু বহুদিন ধরে চেষ্টা করা হচ্ছে, প্রায় 2 বছর। হ্যাঁ, না 2 বছর বেশি, 2 বছর বেশি। হ্যাঁ, ওই যে কিছুদিন আগে আপনার একজন চাকমা ক্যাপ্টেনকে ধরলো, তাকে ধরতে কদিন লেগেছে? তিনি পরিবার সহ ভারতে চলে এসে, তিনিও কিন্তু ডেজার্টার, মানে সেনাবাহিনী থেকে পালিয়ে গেছেন, তাকে ধরে ফেলছে কিন্তু 4-5 মাসের মধ্যেই। কিন্তু জিয়াকে দেখেন, জিয়া অনেক বেশি স্মার্ট আমার কাছে মনে হয়, যে সেই থেকে যে তিনি পালিয়েছেন আর কিন্তু তাকে ট্রেস করতে পারে না। আমাদের সেই জায়গায় নিশ্চয়ই আমরা চাই যে এই যে তামিম জিয়া ধরা পড়ুক, আমাদের জঙ্গি নির্মূল হোক, কিন্তু একটা জায়গায় বারবার যে দোষারোপের রাজনীতি করে আমরা মূল বিষয়টাকে ঢেকে ফেলে কিনা, যদিও আপনি স্পষ্টভাবে বলতে পারেননি যে তামিম জামাত শিবির করে কিনা, শিবির করেছে কিনা জানেন না, সে বিদেশি শিবির কিনা, দেশি শিবির আর বিদেশি শিবির আছে কিনা। তো ওই জায়গাটার মধ্যে কি একটা স্পষ্ট দরকার কিনা, আমরা ঢালাও ভাবে অভিযোগ না দিয়ে বরঞ্চ সম্মিলিত ভাবে এই সমস্যাটা মোকাবেলা করার বিষয়। এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, আমাদের এখানে দোষারোপের রাজনীতিটা পুরো বিষয়টাকে অনেক জটিল করে ফেলেছে। বিদেশে আপনি দেখবেন শুরুতে কিন্তু দোষারোপ করা হয় না, রাজনৈতিক পর্যায়ে যদি আপনি দোষারোপ করেন, কারোর উপরে দোষ চাপিয়ে দেন, তাহলে যে প্রশাসন থাকে, যে আইন শৃঙ্খলা বাহিনী থাকে, তারা কিন্তু একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে আমার তদন্ত যদি এর বাইরে চলে যায় তাহলে কি হবে। অতীতে আমাদের দেশে এইসব ঘটনা ঘটেছে, এখনো ঘটছে। সেই জন্য আমরা রাজনৈতিক নেতাদের কাছে যেটা অনুরোধ করব, যে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কোনো রকমের দায় কারো উপরে না চাপানোর জন্য। কারণ প্রশাসন আছে, পুলিশ আছে, তদন্ত সংস্থা আছে, তারা বলুক না। আমরা তো 1 মাস 1.5 মাস 2 মাস ধরতে রাজি আছি। আমাদের যে কালকে একটা ঘটনা আজকে ঘটলে কালকেই আপনাকে বলতে হবে জোড়া ঘটে, এটা তো সম্ভব না। একটা ঘটনা ঘটলে 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টার মধ্যে। পুলিশ তাদের সক্ষমতার ক্ষেত্রে এই ক্ষেত্রে এখানে যেমন যে দুজনের নাম স্পষ্টত বলেছে, কতদিন পরে তারপরে মনে করি বিএনপি দুজন নেতার নাম তো বলে নাই, সেটি সেই জায়গার মধ্যে তারা তো একটা স্পষ্টত ভাবে চেষ্টা করছে উদ্ঘাটনের জন্য। পুলিশ যে এই যে বলেছে, এটা পুলিশের তদন্তে তারা পেয়েছে, পুলিশ তদন্তে অন্যদেরকেও পেতে পারতো তো। যেমন ধরেন এই যে ঘটনায় যে সমস্ত হারিয়ে যাওয়া ছেলেদের নাম বেরিয়েছে, এর মধ্যে সরকার দলীয় সদস্য, মানে যে বাচ্চারা আছে, মানে আপনার বিভিন্ন পরিবারের সরকারি পরিবারের আছে, তারপরে একসময় মানে নির্বাচন কমিশনার ছিলেন, তার ছেলে আছে, বিচারপতি ছেলে আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং বিশ্বাস করি কোন পরিবার তার সন্তানকে এই পথে যাওয়ার জন্য কোনো উৎসাহ দেয় না। সে পরিবারের বাইরে চলে আসে, যে আমরা দুজন, আপনি জিজ্ঞাসা করেন, আমরা যেই বয়সে পরিবার থেকে বাইরে চলে এসেছি, আমরা রাজনীতি করেছি, তখন অন্য রকমের রাজনীতি ছিল, এখন আরেক রকমের রাজনীতি চলে যায়। পরিবার কিন্তু কাউকে, এই পরিবার কি জন্য করবে? আমরা পরিবারের উপর দোষ চাপানোর চেষ্টা করছি, আলোচনা করছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পরিবার এখানে কোন রকম ভাবে দায়ী না, পরিবারগুলো।
আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। আমরা দেখেছি নজরুল সাহেব যিনি বিএনপির তিনি বলছেন শেখ মুজিবুর রহমান নৃশংস হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ নেতারাই তাকে ক্ষমতায় ছিলেন এবং তারাই ক্ষমতায় বসেছেন এবং তখন যারা উল্লাসিত হয়েছেন তারাই কিন্তু এখনো আবার ক্ষমতায় আছেন। জিয়াউর রহমান কখনোই শেখ মুজিবকে নিয়ে কোনো কটূক্তি করেন, এটি আমি কোট আনকোট করে বলছি, যেটি নজরুল ইসলাম সাহেবের কথা। এবং যারা আজকে ক্ষমতায় আছেন তারাই কিন্তু এই শেখ মুজিবকে নিয়ে নানা রকম কটূক্তি করেছেন। তো তিনি যেটি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সম্পর্কে যে মন্তব্য করেছেন যে শেখ মুজিব মারা যাওয়ার পরে যে কুৎসা রটানো হয়েছে সেটি কিন্তু কখনই করা হয়নি জিয়াউর রহমানের পক্ষ থেকে, বরঞ্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আসার জন্য যে পথ বা যে চিন্তা ভাবনা সেটি তৈরি করেছেন জিয়াউর রহমান। আপনার বিশ্লেষণ আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, যেটা সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, হ্যাঁ জিয়াউর রহমানকে দায়ী করেছেন নিশ্চয়ই, তাই না? এক অর্থে দায়ী বলা যায়, জিয়াউর রহমান দায়ী করেছেন। দেখুন, আমরা হয়তো পাকিস্তানি একজন ভদ্রলোকের একটা বই আমরা দেখেছি, তাতে বলা আছে জিয়াউর রহমান সাহেবকে যখন নাকি ফারুক যখন ব্যাংককে একটা ইন্টারভিউ দিয়েছিল, মনে আছে আপনার? মনে আছে। সেখানে সে বলেছে যে আমরা জিয়াউর রহমানের কাছে গিয়েছিলাম, তাকে জানিয়েছি, তিনি বলছেন যে আমি সিনিয়র লয়াল আর্মি অফিসার, আমি আই ক্যানট বি ইনভলভ ইন ইট ডাইরেক্টলি, এই কথাটা ফারুক বলেছিল। তারপরে অনেক অনেক কাগজে আসছে, অনেক বইতে আছে জিয়াউর রহমানের এইটুকু ইনভলভমেন্ট অন্তত আমি দেখছি কাগজে, আমি বইতে দেখেছি। ফারুকের যে ইনভলভমেন্ট সেটা আমরা বুঝতে পারছি এক্স্যাক্টলি। তো এটা কিন্তু বড় কথা নয়। জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুকে হত্যা করেছেন বা অপমান করেছেন, এটা সবচেয়ে বড় কথা নয়। বড় কথা যেটা, সেটা হচ্ছে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ ছিলেন, তাই না? জিয়াউর রহমান যেভাবে হোক উনি ক্ষমতায় চলে এসছেন। এখানে খন্দকার মোশতাক ছিল, সে আওয়ামী লীগ নেতা। এটা যেটা নজরুল ইসলাম খান সাহেব বলেছেন, খন্দকার মোশতাক তো আওয়ামী লীগের নেতাই। যেমন আরো অনেকেই আছে, নুরুল ইসলাম মঞ্জুর, তারপরে ওই যে লৌজঙ্গের শাহ মুজ্জেম, এরকম অনেকেই আছে। এরা তো সবাই আওয়ামী লীগের নেতা। তার ওবায়দুর রহমান, সবই তো আওয়ামী লীগের নেতা ছিলেন। কিন্তু 15 আগস্টের পরে তারা ছিটকে পড়ে গেছে। এরকম একটা বড় ঘটনার পরে দেখা যায় এরকম ছিটকে পড়ে যায়, অনেক দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। তো সেখানে যে জিনিসটি আমি বলতে চাচ্ছি, সেটি হচ্ছে জিয়াউর রহমান সাহেব যে কাজটি করেছেন, সেটি হচ্ছে বাংলাদেশটাকে তার মূলধারা থেকে সরিয়ে দিয়েছিলেন। মূলধারাটা কি? মূলধারাটা হচ্ছে আমরা এই রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে আন্দোলন করতে করতে 69 আমরা তো 69 গণ অভ্যুত্থান করেছি, আমার বন্ধুরা করেছে, ওরা একদিকে মিছিল করছে, আমরা এক পর্যায়ে আমরা এক হয়ে গেছিলাম, এক পর্যায়ে একদম আমরা সব এক হয়ে গেছিলাম। তো সেই যে মূলধারাটা হচ্ছে এটা, সেখানে আপনি ধরেন সাম্প্রদায়িকতার কোনো জায়গা থাকবে না, গণতন্ত্র থাকবে, সাম্প্রদায়িকতার জায়গা থাকবে না। তারপরে একটি প্রগতিশীল একটি সমাজ বিভিন্ন মানের একটা থাকবে, লক্ষ্য থাকবে। এইভাবে আমরা সব কিছু, এটা হচ্ছে বাংলাদেশের মূলত মূলধারা। এবং এই মূলধারা সৃষ্টি করার জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। কিন্তু তার সঙ্গে আজকে আমেরিকান একজন প্রফেসর সুশান, তিনি এখানে রিসার্চ করে বলেছেন 4 লক্ষ মেয়ের তিনি পেয়েছেন যাদেরকে রেপ করে হত্যা করা হয়েছে। তো এই যে এত বড় স্যাক্রিফাইসের পরে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, তার তো কোনো দরকার ছিল না যে করা, এই যে গোলাম আজমকে বাংলাদেশে নিয়ে আসা, আবার নিষিদ্ধ জামাতকে আবার রিভাইভ করা। আপনি তো জানেনই, আপনি আজ পর্যন্ত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আজ পর্যন্ত কি জার্মানিতে নাৎসি বা তাদের কোনো ভোটাধিকার আছে? তাদের কোনো রাজনীতি করার অধিকার আছে? নেই, এখনো নেই। এখনো তাদের বিচার হচ্ছে। এই কয়েকদিন আগে হয়েছে একজনের বিচার, তার বয়স 93, এই কয়েকদিন আগে। এখন যে জিনিসটি, সেটি হচ্ছে যে এই জিয়াউর রহমান সাহেব হয়তো একেবারে ডাইরেক্টলি কিছু বলেননি, ফিজিক্যালি, বরং তিনি বঙ্গবন্ধুকে একটা লেখায় জাতির জনক বলেছেন এবং 7 মার্চের ভাষণকে বলেছেন যে এটা আমাদের জন্য সুস্পষ্ট ইঙ্গিত ছিল মুক্তিযুদ্ধের জন্য। এটিও তিনি লিখেছেন। আমি একটু শেষ করে দিই এটা। তো সেই জায়গাটাতে জিয়াউর রহমান সাহেব যে কাজটি করেছেন, আজকে যে জঙ্গিবাদের বীজ বৃক্ষ এই যে গোটা দেশে ছড়িয়ে ছিটিয়ে যেভাবে
বিষ বিক্ষুটি যে পুরো দেশটাকে আচ্ছন্ন করতে চেয়েছে, এটা সারাগাছটিতে জিয়াউর রহমান সাহেব রোপণ করেছেন। মানে সেই অভিযোগ খণ্ডন করার অধিকার আমার নাই। তবে আমি একটা বিষয় আপনাকে জানবার চেষ্টা করি, সেটি হচ্ছে দর্শকরা হয়তো আগ্রহ প্রকাশ করবেন, সেটি হচ্ছে যে সেই সময় যারা ক্ষমতায় গিয়েছিলেন বা সেই সময় বঙ্গবন্ধুকে নিয়ে যারা কটূক্তি করেছিলেন, তারা কিন্তু অনেকেই কিন্তু মন্ত্রী পরিষদে আছে, তারা সরকারের সাথে আছে, আওয়ামী লীগের সাথে আছে। তাদের তো কখনো কোন রকম কোন বিচারের ব্যবস্থা বা তাদেরকে প্রশ্ন করা হয়েছে কিনা? অনেকে তো চামড়া দিয়ে ডুগডুগে বাজানোর কথা বলছে। আপনি কয়েকদিন আগেও শুনেছেন, হয়তো শেখ হাসিনা বলেননি, শেখ সেলিম কিভাবে দোলাই দিয়েছেন, শেখ সেলিম কি ল্যাঙ্গুয়েজে আপনি জাসদের কথা মনে করতেছেন। তো আমরা মনে করি জাসদ খুব বাজে রোল প্লে করেছে স্বাধীনতার পরে, কারণ 3 মাসের মধ্যে এমন কোনো প্রয়োজন ছিল না ছাত্রলীগ দুই ভাগ হয়ে যাওয়া, 6-7 মাসের মধ্যে জাসদ নামক একটি সংগঠন গড়ে ওঠা, এটা এমন কোনো কারণ ঘটেনি। তারা ঘটিয়েছে কারণ এর পিছনে তাদের দীর্ঘদিনের টার্গেট ছিল এবং বাইরেরও শক্তি ছিল। আমি মনে করি আজকে যেই জিনিসটি সেটি হচ্ছে যে আমরা সেই সময় যেটি হয়েছে, আজ পর্যন্ত কোথাও কেউ জাসদের কেউ বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত বা 15ই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এমন কোন একটি সামান্যতম উদাহরণ বাংলাদেশে আজ পর্যন্ত কেউ জানে না। হ্যাঁ, তারা বঙ্গবন্ধুর সময় জঘন্য গালাগালি করছে, চামড়া দিয়ে ডুগডুগি বাজাবে, রব্বাই তো একেবারে ওই জিব্বা ছিঁড়ে ফেলবেন, তারপরে এমন অনেক কিছু করছে। তা আমি মনে করি এগুলো রাজনীতিতে, হ্যাঁ এগুলো রাজনীতিতে কিছু ওই অপরিপক্ক রাজনীতি অথবা অ্যাডভেঞ্চারিজম, হ্যাঁ নিশ্চয়ই আমরা একটু সময়ে একটু সংক্ষিপ্ত, তবু আমি একটু সংক্ষেপে জানতে চাই, সেটা হচ্ছে সেক্ষেত্রে তো যেমন এখন বলা হয় যে আওয়ামী লীগ বিএনপি তাদের উভয় পক্ষের যে সংঘর্ষ সংঘাত পরস্পর বিরোধী আচরণ, সে কারণে তৃতীয় একটা শক্তি দেশের যে কোনো ক্ষতি করতে পারে, এটা বলা হয় সবসময়। আমরা বলি প্রধান দলগুলো যদি একত্রে কাজ না করে, সরকারে থাকবে বিরোধী দলে থাকবে। সেক্ষেত্রে জাসদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে বঙ্গবন্ধুকে হত্যার যে প্লট তৈরি, সেটি কিন্তু ওখান থেকে হয়েছে, একটা দুর্বল অবস্থান রাষ্ট্রের হয়েছে, তারপর হয়তো কোনো শক্তি তারা সাহস পেয়েছে হত্যা করার জন্য। এটি হয়তো অভিযোগটাকে আপনি কিভাবে দেখবেন? যেটা না, আমি মনে করি তারা রাজনীতির মাধ্যমে ক্ষমতায় যেতে চেয়েছে, এর বাইরে তারা তো হত্যার ষড়যন্ত্র করেনি, রাজনীতির মাধ্যমে ক্ষমতায় যেতে চেয়েছে তারা কিন্তু ষড়যন্ত্র করেনি। হ্যাঁ, তাদের সেটার জন্য বিচারও হতে পারে, কারণ সেই বিচারটা করা যেতে পারে, কিন্তু তাদের বিচারটা অর্থ গুরুদণ্ড হবে না। আমি শুনছিলাম গোলাম আজমকে রিহ্যাবিলিটেট করা হয়েছে এবং নিশ্চয়ই পরবর্তী আরো আলোচনা আসলে আমরা শুনবো যে বিএনপির আমলে 3 জনকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে এবং তাদের পুনর্বাসনের জন্য বিএনপি দায়ভার নিতে হয়, জিয়াউর রহমান সহ খালেদা জিয়া, তার উভয় সরকারকে। আপনি কিভাবে দেখছেন? তার আগে আমি একটু ওই বিষয়টা বলে নেই, আমি খুব সংক্ষেপে বলে যাব 1-2-3 করে। সেটা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সম্পর্কে যে মন্তব্যটা করেছেন, এটা আমার কাছে একটু অনাকাঙ্ক্ষিত মনে হয়েছে। এটা করার কোনো প্রয়োজন ছিল না। কেন প্রয়োজন ছিল না? আপনি জিয়াউর রহমানের কোনো বক্তৃতার মধ্যে এমন কোনো মন্তব্য পাবেন না বা এমন কোনো উচ্চারণ পাবেন না যেখানে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের নামটি পর্যন্ত তিনি উচ্চারণ করেছেন। এর চাই। দ্বিতীয় হচ্ছে তিনি তার অসংখ্য বক্তৃতায় কিসের সমালোচনা করেছেন? আওয়ামী বাকশালী রাজনীতি। কারণ তিনি ভেবেছেন যে আওয়ামী বাকশালী রাজনীতিটাই তার রাজনীতির প্রতিপক্ষ, শেখ সাহেব তার রাজনীতির প্রতিপক্ষ না। 2, 3 হচ্ছে 1979 সালে বাংলাদেশে যে প্রথম রংধনু পার্লামেন্ট হলো, রংধনু পার্লামেন্ট বলতে সকল দলের, বিভিন্ন দলের নেতৃত্বের অংশগ্রহণে যে পার্লামেন্ট হলো আওয়ামী লীগ সহ, সেই পার্লামেন্টের যে উদ্বোধনী ভাষণ, এগুলো সব পত্রিকার রেকর্ড আছে, উদ্বোধনী ভাষণে জিয়াউর রহমান শেখ সাহেবের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন। 4 নম্বর হচ্ছে এই যে আমাদের আজকে যিনি প্রধানমন্ত্রী, তিনি যখন ফিরে আসলেন দেশে, ফিরে আসার পরে 11ই জুন 1981 তিনি 32 নম্বরের বাড়ি ফেরত পেয়েছেন এবং কাগজে পত্রে সই করে কাগজে খবর ছাপা হয়েছে। তো 11ই জানুয়ারি আর জিয়াউর রহমান নিহত হয়েছেন 30শে মে। 10 দিনে তো সরকারি অফিসে এই সিদ্ধান্ত হয় না। এই সিদ্ধান্ত হয়েছে জিয়াউর রহমানের জীবিত অবস্থায়, তিনি দিতে পারেন নাই। 5 নম্বর হচ্ছে জিয়াউর রহমান যখন জীবিত তখন তথ্যমন্ত্রী ছিলেন শামসুল উদ্দৌলা চৌধুরী, খুবই রসিক মানুষ। তিনি বলেছিলেন, আজকে প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফিরে আসার আগে বলছিলেন যে শেখ হাসিনা বাংলাদেশি পাসপোর্টেই দেশে ফেরত আসবেন, যেহেতু তার তখন বাংলাদেশি পাসপোর্ট ছিল না। এবং আপনার যেহেতু শেখ সাহেব তার প্রতিপক্ষ ছিলেন না, কাজে তার পক্ষে শেখ সাহেবের সমালোচনা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, বা এমন কোনো রেকর্ড আমার কাছে নাই।
এবার আপনার প্রশ্নে আসি। গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট নিয়ে তার মাকে দেখার জন্য এসেছিলেন। আপনি এগুলো সব রেকর্ড আছে, হোম মিনিস্ট্রিতে যেতে পারেন। যতবার গোলাম আজমের নাগরিকত্ব পুনর্বহালের জন্য জিয়া রহমানের আমলে আপনার আবেদন গেছে, কোনো আবেদন তিনি সই করেন নাই, তিনি ফেরত পাঠিয়েছেন। কারণ একটা মানুষকে দুইটা কনটেক্সটে দেখতে হবে। একটা হচ্ছে তিনি জাতি গঠন করতে চেয়েছেন, অন্যদিকে হচ্ছে স্বাধীনতার প্রতি তার যে কমিটমেন্ট, স্বাধীনতার যুদ্ধের প্রতি তার কমিটমেন্ট। এখন যদি বলি, আমি নাম বলবো না এখানে, আমার বন্ধু জানে, গোলাম আজমের নাগরিকত্ব পুনর্বহালের জন্য যারা সই করেছেন, আবেদন করেছেন, তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ লোকও আছেন। আমি ব্যক্তিগত ইয়েতে যেতে চাই না, কিন্তু রেকর্ড আছে। এবং আরো যারা গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার জন্য যে সমস্ত আইনজীবীরা আবেদন করেছেন, যাদের বিবৃতি পত্রিকায় ছাপা হয়েছে, আপনি যদি তখনকার পত্রিকাগুলো দেখেন তাহলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। সর্বশেষ হচ্ছে গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার জন্য যেই সর্বোচ্চ আদালতের রায় হয়েছিল, সেই সর্বোচ্চ আদালতের দুজন বিচারপতির নাম বলি আমি, অন্যদের বলবো না। একজন হচ্ছেন বিচারপতি হাবিবুর রহমান, যিনি পরবর্তী পর্যায়ে আমাদের প্রধান উপদেষ্টা হয়েছেন, এবং শাহাবুদ্দিন সাহেব, যিনি দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন, প্রধান বিচারপতি হয়েছেন। তারা কি যুক্তি দিয়েছেন? দীর্ঘ আলোচনার পরে তারা এক লাইন যুক্তি দিয়ে তার নাগরিকত্ব পুনর্বহাল করেছেন, যে এই নাগরিকত্ব হচ্ছে এই যেহেতু এই মাটিতে জন্ম। আমি কোনো এর পক্ষে বিপক্ষে কোনো আর্গুমেন্টে যাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন জিয়া রহমানের যে যাদেরকে তিনি পুনর্বাসিত করেছেন বলে বলা হচ্ছে, তিনি কাকে পুনর্বাসিত করেছেন? একটা অভিযোগ হচ্ছে আপনার প্রধানমন্ত্রী বানিয়েছে শাহ আজিজ সম্পর্কে। শাহ আজিজের কাহিনীটাও আমাদের দেশের মানুষ অনেক জানে না। 25শে মার্চের পরে শাহ আজিজের বাড়িতে গুলি হয়েছে, তার ড্রাইভার মারা গেছে, তার মানে যে ভাতিজা যেটাকে বলে ভাতসপুত্র, তিনি গুলিতে আহত হয়েছেন। তিনি পালিয়ে গিয়েছিলেন এবং পালিয়ে গিয়ে তিনি আশ্রয় প্রার্থনা করেছিলেন সবুজ সাহেবের কাছে। সবুজ সাহেব তাকে দুদিন রেখে, এগুলো সব রেকর্ড আপনার বই পুস্তকে সব লিপিবদ্ধ আছে। সবুজ সাহেব তাকে দুদিন রেখেছেন, রেখে তারপরে তাকে ধরিয়ে দিয়েছেন। তার বড় অপরাধ কি? বড় অপরাধ হচ্ছে আপনি যদি নিজামি বা এদেরকে যুদ্ধ অপরাধী বলেন, সেই পর্যায়ের যুদ্ধ অপরাধী তিনি না। তার অপরাধটা হচ্ছে তিনি পাকিস্তানকে সমর্থন করেছেন, রাজনৈতিকভাবে যে কেউ করতে পারে। অপরাধটা হচ্ছে তিনি জাতিসংঘে গিয়েছিলেন, গিয়ে জাতিসংঘে যে প্রতিনিধি দল গিয়েছিল সেইখানে গিয়ে তিনি আপনার এটার বিরুদ্ধে, মানে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেছেন। মজার ব্যাপার দেখেন, বাংলাদেশের অভ্যুদয়ের পরে এই যে অনেক সময় শেখ মুজিবুর রহমানের গ্রেটনেস নিয়ে লোকে আলোচনা করে না, আওয়ামী লীগাররাও করে না। আওয়ামী লীগাররা তাদের নেতাকে কারেক্ট পার্সপেক্টিভে আজ পর্যন্ত প্লেস করতে পারে নাই। শেখ সাহেব যে আপনার সবুজ সাহেবকে মুক্তি দিয়েছেন, শাহ আজিজকে মুক্তি দিয়েছেন, তোহা সাহেবকে আপনার সাহায্য করেছেন, কি জন্য করেছেন? এমনি করেছেন? উনি জানতেন না এইসব বিষয়? নিঃসন্দেহে জানতেন। তার যে একটা দৃষ্টিভঙ্গি ছিল, তার দৃষ্টিভঙ্গিতে ছিল নেশন বিল্ডিং, স্টেট বিল্ডিং, আমি ওই ধরনের লোকজনকে আনবো। আর ঠিক আছে, দ্বিমত হয়েছে, এটা হয়েছে, ওইটা হয়েছে, মারাত্মকভাবে খুন ধর্ষণের সঙ্গে জড়িত না। আমি যাদের নাম বললাম এরা খুন ধর্ষণের সঙ্গে কিন্তু কেউ জড়িত ছিল। হ্যাঁ, রাজনৈতিকভাবে বিরোধিতা করেছেন, কোনো সন্দেহ নাই। এখন ওই যে বললাম যে আওয়ামী লীগের লোকজন শেখ সাহেব কোন মাপের নেতা, কতখানি তার গ্রেটনেস আছে, এটাই আওয়ামী লীগেরা ব্যাখ্যা করতে পারে না। আওয়ামী লীগেরা শুধু উল্টা দিকে ব্যাখ্যা করে। একদিন আমার সঙ্গে এক মন্ত্রী টেলিভিশন টক শোতে আমাকে বলতেছে, আপনি বঙ্গবন্ধু বলেন না কেন? আমি বললাম যে দেখেন, 32 নম্বরে একটা ওই যে কালো একটা পাথর আছে, ওই পাথরের মধ্যে একটা কবিতা দেওয়া আছে, যতদিন রবে পদ্মা মেঘনা গঙ্গা যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। ওইটা ভারতীয় কবির লেখা, ওখানে বঙ্গবন্ধু নাই। তাতে কি বঙ্গবন্ধু খাটো হয়ে গেছে? অন্নদর্শন করে তাতে কি উনি খাটো? তো ওখানে কবিতা আপনি সংশোধন করে বঙ্গবন্ধু লাগিয়ে দিতেন, ততদিন রবে কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর। এগুলো হচ্ছে মানে ওই যে আমাদের আওয়ামী লীগ বন্ধুরা কুতর্ক করেন। এইভাবে কোন নেতার অবদানকে আপনি ইয়ে করতে পারবেন না, মানে প্রতিষ্ঠিত করা, সমাজে তার সঠিক জায়গায় নিয়ে যাওয়া, এটা সম্ভব না। নেতার অবদানকে নিতে হলে নেতাকে খুব অবজেক্টিভলি মূল্যায়ন করতে হবে। অবজেক্টিভলি যদি আপনি মূল্যায়ন না করেন তাহলে এটা হবে না। মানে গোলাম আজমের নাগরিকত্ব নির্বাহী কোন আদর্শ না, আদালতের আদেশেই। আমি নামটা বললাম না, আমার বন্ধু নামটা বলে দিছে। ওই সাক্ষরদাতার মধ্যে তো অনেকেই আছেন যারা আজকে মনে করেন যে আমরা তো সই করি নাই, কিন্তু আমরা সই করি নাই। যারা করেছেন তারাও জীবিত আছেন, আমরা জীবিত আছি, আমার বন্ধু জীবিত আছেন। দর্শক, আমরা আলোচনা শুনছিলাম দুজন সিনিয়র সাংবাদিকের। আমরা ফিরে আসবো তাদেরকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই। প্ল্যাটফর্ম নিউজ এন্ড ভিউজের ছোট্ট বিরতি নিচ্ছি, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। বিরতির পর আমরা আবার দুজন অতিথির সাথে যুক্ত হব।
দর্শক আরো সহ পানফুটা নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও ফিরে এসেছি দুজন সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ এবং সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমানকে নিয়ে। আমরা আলোচনা করছিলাম দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যে শ্রদ্ধা, সে শ্রদ্ধার জায়গাটা আমরা একটুখানি গতকালকের একটা প্রেক্ষাপট আসি। প্রফেসর এমাজউদ্দিন একটা বক্তব্য এবং মন্তব্য নিয়ে আমরা একটু স্বাভাবিকভাবে আপনার কাছে যাই। সেটি হচ্ছে দেশে এখন এমন একটা অবস্থা বিরাজ করছে, ঐক্য প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই। সেটি প্রফেসর এমাজউদ্দিন তিনি বলেছেন জাতীয় ঐক্য করার ক্ষেত্রে অসুবিধা একটি রাজনৈতিক দল, সরকার চাইলেই যে কোনো সময় দলটিকে নিষিদ্ধ করতে পারে, তিনি এটি বলেছেন। এবং তিনি আরো বলেছেন যে বিএনপি নেত্রী খালেদা জিয়া জাতীয় ঐক্যের ব্যাপারে জামাতকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এমন কথা তিনি বলেননি। তিনি জানান, আমি বলেছি সন্ত্রাস দমনে, জঙ্গিবাদ দমনে দলমত নির্বিশেষে একটা জাতীয় ঐক্য করার প্রয়োজন, সেক্ষেত্রে জামাত কোনো বিষয় নয়। তো এই যে একটি দলকে নিষিদ্ধ করার বিষয়টি, সেটি তিনি বলেছেন সরকার একটা সিদ্ধান্ত নিতে পারে। আজকে জামাত নিয়ে কিন্তু বেশি আলোচনা হচ্ছে, কিভাবে ঐক্য হবে। আপনার বিশ্লেষণ আপনি কিভাবে দেখছেন? কেন হাইকোর্টেরই ভার্ডিক্ট আছে, তাই না? হাইকোর্টের ভার্ডিক্ট আছে, এটা তো গভর্নমেন্ট করছে না। গত 3-4 বছর যাবত এটা আমরা শুনে আসছি, কই গভর্নমেন্ট তো করছে না, তাদেরকে নিষিদ্ধ করছে না, তো নিষিদ্ধ করছে না। আর প্রফেসর এমাজউদ্দিন সাহেব যেটা বলছেন, সেটা তিনি তাঁর কথা বলেছেন, তিনি কিন্তু তার কথা বলেছেন। কই আমরা তো বিএনপিতে আমরা মনে করি বেগম খালেদা জিয়া কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হ্যাঁ, আর রুহুল কবির রিজভী, এই তিনজনই মূলত মুখপাত্র বলা চলে। তাদের মুখ থেকে তো এটা আসেনি যে বিএনপি জামাতকে ছেড়ে দিচ্ছে, তাই না? তাদের মুখ থেকে আসেনি। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কোন স্বাধীনতার আগে যখন বঙ্গবন্ধু ইয়ের থেকে বেরোলেন, আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বেরোলেন, সেটা হলো 22শে ফেব্রুয়ারি। হ্যাঁ, 22শে ফেব্রুয়ারি। তারপরে একটা মুভ হয়েছিল যে ঐক্যের। তখন বঙ্গবন্ধু বলছিলেন যে আমি নেতার ঐক্য চাই না, আমি জনতার ঐক্য চাই। আমার বক্তব্য হচ্ছে এই মুহূর্তে যেটা আছে, কারা কারা এই যে একটা শ্রেণী শুধু ঐক্য করতেছে, তারা কি, তাদের কি কোনো কন্ট্রিবিউট করার কিছু আছে? এই যে কিছু, এই যে আমাদের মতো সাদা কাপড় পরা এই টেলিভিশন ইয়েতে বসে আমরা খালি ঐক্য করতেছি, আসলে কি কন্ট্রিবিউট করতে পারবো আমরা? এটা একমাত্র ঐক্য যদি বেগম খালেদা জিয়া বলে, শেখ হাসিনা বলে, সেটা হইলো ঐক্য। অন্যগুলি কোনো ঐক্য টৈক্য কিচ্ছু না, এগুলি সব বোগাস কথাবার্তা। আমি এটা বিশ্বাস করি। দুজনকে আমরা কি ফর্মুলা দিলে আমরা মনে করতে পারি যে দুজনকে আমরা শুনুন, এখানে কতগুলো ব্যাপার আছে রাজনৈতিক, কতগুলো ব্যাপার আছে ব্যক্তিগত। সেই ব্যক্তিগত ব্যাপারগুলো আমি বলি। আপনি এই যে 15ই আগস্ট আসছে, জি, বেগম জিয়া তো 15ই আগস্ট একটা কেক কাটবেন, অথচ বেগম জিয়ার কিন্তু এটা জন্মদিন না। যারা ওনাকে দিয়ে এই কাজটা করাচ্ছে, আর আমাদের দেশে বড় বড় পলিটিশিয়ানদেরকে দিয়ে তার সাইকোফ্যানরা এমন সব আজে বাজে কাজ করে দেয় যে এগুলি হয় কি, তখন দেখা গেছে যে সঠিক পথে রাজনীতি এগোতে পারে না। এই যে বেগম জিয়া, এটা কি উনি কি চেয়েছিলেন? এটা আমরা তো জানি, এটা দৈনিক বাংলা থেকে উৎসারিত একটা ব্যাপার। আমার বন্ধু মাহফুজুল্লাহ জানে, এটা দৈনিক বাংলা থেকে উৎসারিত হয়েছিল। এই যে দেখেন, বঙ্গবন্ধুর শাহাদাত দিবস যেদিন তাকে হত্যা করা হলো, সেদিন যদি বেগম জিয়া একটা কেক কাটেন, এটা তো একটা ব্যক্তিগত পর্যায়ে একেবারে অনেক দূরে চলে যায়। এখানে আর কোনো কম্প্রোমাইজ সুযোগই থাকে না। তারপর কম্প্রোমাইজ হবে না, আমরা কি দেখবো না? আমরা কিন্তু কালকের কথা বলতে পারবো না, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। এই মুহূর্তে থেকে আমরা মনে করছি, আমি কোনো সম্ভাবনা দেখি না। আমাদের কি এক নেতার প্রতি আওয়ামী লীগ 14 দল তারা মনে করে জাতীয় ঐক্য আছে, সেটা হচ্ছে জনগণের ঐক্য। সেই জনগণের ঐক্য তাদের নেতৃত্বে আছে, কারণ তাদের যদি ঐক্য না থাকতো তাহলে বেগম জিয়া এবং তার 20 দল অনেক প্রোগ্রাম দিছে, অনেক কিছু করছে, তারা কিন্তু কিছুই করতে পারেনি। এই যে যেমন ধরুন, এই 1966 সালে যখন দাঙ্গা শুরু হলো বাংলাদেশে, তখনকার দিনের তরুণ শেখ মুজিব, তখন মাত্র তিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট হলেন। তিনি কি করলেন? তিনি ক্ষমতায় ছিলেন না, কিন্তু উনি বেরিয়ে পড়ে কোথায় গাফফার চৌধুরী আছে, কোথায় এবিএম মুসা আছে, এদেরকে খোঁজ করে টোরে পুরান ঢাকা চলে গেলেন, প্রেস ক্লাবে আসলেন। এসে তিনি পুরো বাংলা রুখিয়ে দাও ব্যানার একটা নিয়ে মিছিল বের করলেন এবং অনেক কমিটি গঠন করলেন
এই দাঙ্গা প্রতিরোধ হয়ে গেল। আজকে আপনি দেখেন, আজকে এই যে এইখানে এই যে জঙ্গিবাদ বিরোধী যে আন্দোলনটা চলছে এখন, যে গভর্নমেন্ট করতেছে পুলিশ দিয়ে, সেটা ভিন্ন জিনিস। এখানে কিন্তু বেগম জিয়ার একটা সুযোগ ছিল। বেগম জিয়া কিন্তু তার দল থেকে, এই যে তার দল দিয়ে উনি কিন্তু বিভিন্ন কমিটি করে, ইনকোয়ারি কমিশন করে অন্তত একটা জায়গায় আসতে পারতেন, কিন্তু তারা তো কোথায় স্ট্যান্ডই করতে পারছে না, যেটি আমরা শুনতে পাই তাদের কাছ থেকে, বুঝতে পারি তারা কোনো কার্যক্রম করতে পারছে না। রাজনীতিতে কবে আমরা দাঁড়াতে পারছিলাম? ওই তো আমার বন্ধু তো আছে, আমরা 69 কি কোথাও দাঁড়াতে পারছি? পুলিশের ঢিলানি, পুলিশের ঢিলাইয়া তারপরে আমরা এগিয়ে গেছি। এটা আবার ঠিক না, আমি এটা বিশ্বাস করি। তখন কি এরকম ছিল যে বন্দুকের মুখে বা এত গ্রেপ্তার, হামলা মামলা এরকম কি ছিল? এখন দেখুন খুব বেশি পিছনে যাওয়ার তো দরকার নেই। এই যে যখন এই বিএনপি ক্ষমতায় ছিল, এর আগে আমরা দেখছি না রাস্তায় কিভাবে আওয়ামী লীগের নেতারা মার খাচ্ছে? আমরা দেখিনি অন্তঃসত্ত্বা মহিলা কিভাবে মার খাচ্ছে? আমরা মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী কিভাবে পিটে রাস্তার মধ্যে ফেলে রাখছিল। নাসিম মতিয়া নিশ্চয়ই মার খেয়েছে, সেটা বেদনাদায়ক, কিন্তু এখন তো বলা হয় যে প্রতি জায়গায় জায়গায় নাসিম মতিয়ারা মার খাচ্ছে। না, সেটা যদি রাজনীতি করা যাবে না, সব জায়গায় এতটা ভয় ফেলে রাজনীতি করা যায় না ভাই, এতটা ভয় ফেলে রাজনীতি করা যায় না, তাই না? জন্য বিসর্জন থাকতে হবে অবশ্যই। দেখেন না, ভারতে গণগ্রেপ্তার বরণ করে হাজার হাজার লোক একদিন দেখা গেল ওই গিয়ে গ্রেপ্তার হয়ে গেল কোর্টের সামনে অথবা জেলখানার সামনে গিয়ে তারা দাঁড়িয়ে গেল। তার মানে দেশের জন্য যদি কিছু করতে হয় তাহলে বিসর্জন দেওয়া, মনোভাব থাকতে হবে, সাহস থাকতে হবে। সাহস না থাকলে রাজনীতি হয় না। আমরা বিএনপির কথা শুনছিলাম, এবং তারা সংগঠিত কিনা, সুসংগঠিত কিনা, তারা এখনো পর্যন্ত কোন রকম কোন মানে এই জাতীয় ঐক্যের কথা বলছে, আসলে কার্যক্ষেত্রে কি করছে? আপনি কিভাবে দেখছেন বিষয়টা? একটা হচ্ছে যে বিএনপি দল হিসেবে কোন জায়গায় আছে। এখন যে ধরনের নির্যাতন হয় সরকারের পক্ষ থেকে বা সরকারি দলের পক্ষ থেকে, অতীতে নির্যাতনের ধরনটা আরো হালকা ছিল, আপনি যে তুলনামূলকভাবে বিচার করেন। আর এর চেয়ে অনেক কম নির্যাতনে 1966, 67, 68 সালে আওয়ামী লীগ বিপর্যস্ত হয়ে গেছিল। আওয়ামী লীগের বাতি জ্বালানোর জন্য লোক ছিল না। তো রাজনীতিতে এইসব ঘটনা ঘটে, এগুলি নিয়ে কোনো রাজনৈতিক দলেরও হতাশ হওয়ার কিছু নাই। আর হ্যাঁ, ঠিক আছে, নির্যাতন আছে, নির্যাতন তো অস্বীকার করছে না। সেই নির্যাতনের তাদেরকে চিন্তা করতে হবে, সেই নির্যাতনের মুখে তারা কিভাবে রাজনীতি করবেন। আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি, আজকে পারবো না কালকে পারবে। একটা রাজনৈতিক দলকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কিভাবে লড়াইটা করবেন। একই সঙ্গে এটা তাদেরকে মাথায় রাখতে হবে যে তারা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, কাজে তাদের রাজনীতিকে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে সামনে নিয়ে যেতে হবে। নির্যাতন সবই তো আছে, এগুলো আলোচনা হচ্ছে, আন্তর্জাতিকভাবেও আলোচনা হচ্ছে, সবই হচ্ছে, এটা কোনো লুকানোর জিনিস না। কাজেই এখানে এই বিষয়টা না। আর আরেকটা হচ্ছে যে হ্যাঁ, আপনার যে জাতীয় ঐক্যের কথা, এটা ঠিক, দুই নেত্রী একত্র হলে জনগণের মধ্যে যে আস্থাটা ফিরে আসবে। কারণ এটা যেই সমস্যা নিয়ে এই জাতীয় ঐক্যের প্রশ্নটা সামনে এসছে, সেই সমস্যাটার সঙ্গে কিন্তু অন্য সমস্যাকে মিলিয়ে দেখার কোনো সুযোগ নাই। এটার গুরুত্বটা অন্য রকমের, এটা সংকটটা অন্য রকমের। কাজে এই সংকটটা যদি শুরুতে আমরা মোকাবেলা করতে না পারি, এটা কিন্তু সামনের দিকে বেরোবে, মানে আরো এগিয়ে যাবে। আমি জানি না আপনি লক্ষ্য করেছেন কিনা, পোপ পল পরশুদিন একটা কথা বলেছে, খুব কঠিন একটা কথা বলেছেন। তিনি বলেছেন তিনি মুসলমানদেরকে জঙ্গি মনে করেন না, এবং বলেছেন যে সামাজিক অন্যায় এবং অর্থপ্রভুর পূজা করবার কারণেই আজকে এই জঙ্গিবাদের উত্থান হচ্ছে সারা পৃথিবীতে। তো বাংলাদেশেও তো এইটা আছে, বাংলাদেশেও সামাজিক অন্যায় আছে, বাংলাদেশেও অর্থের পূজা আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না, বৈষম্য আছে। কাজেই এইটাকে দূরে আনতে হলে, এটাকে মোকাবেলা করবার জন্য ওই তরুণরা যারা বিভ্রান্ত হয়, যারা হতাশাগ্রস্ত হয় বা থ্রিলে যায় বা এক ধরনের আদর্শের পিছনে যায়, তাকে আপনি আনবেন কি করে? তাকে আনতে হলে তো একটা বাতাবরণ তৈরি করতে হবে যে জাতি একটা ঐক্যবদ্ধ অবস্থানে দাঁড়িয়ে আছে সবাই। আপনি ভোটের প্রশ্ন বা অন্যান্য প্রশ্ন সেগুলো তো পরে, এই মুহূর্তে ইস্যুটা হচ্ছে এটা, যে কারণে সবাই বলছেন একটা জাতীয় ঐক্যের কথা। সেক্ষেত্রে জামাতের অবস্থানটা নিয়ে যে মাজুদ্দিন সাহেব যে বিশ্লেষণ বা মন্তব্য বক্তব্য দিচ্ছেন বা ভিতরে বাইরে, সেটা তো আমার বন্ধু বলেছে, ওনার বক্তব্য উনি যেভাবে দেখেন দেখতেই পারেন। বুদ্ধিজীবী যিনি তার দলকে সমর্থন করেন, তিনি সেই দলকে তিনি বলতেই পারেন যে আমি মনে করি না যে আমার দলের এটা করা উচিত। পৃথিবীতে এসব ঘটনা, আমাদের দেশে এরকম বহু ঘটনা আছে যে যারা দলকে সমর্থন করেন, বুদ্ধিজীবীরা বা প্রাগ্রস্য চিন্তা মানুষেরা, তারা এইসব কথাগুলো বলেন।
আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে বিএনপি তো কোথাও বলে নাই যে আমরা জামাতকে ছেড়ে যাব না, মানে কোনো আলোচনা যদি হয় বা জামাতকে সঙ্গে নিয়ে যাবো আমরা, এই কথা বলে নাই। এটা বিষয়টা হচ্ছে যেহেতু জনগণের জানমালের নিরাপত্তা মূলত প্রাথমিকভাবে সরকারের দায়িত্ব, সরকারের দিক থেকে একটা উদ্যোগ থাকা প্রয়োজন। সরকারের দিক থেকে উদ্যোগ দেওয়ার সুবিধাটা হচ্ছে সরকার যদি এই কথা বলতেন তারপরে বিএনপি কিভাবে রেসপন্ড করে সেটা সরকার বলতে পারতেন, কিন্তু সেই রেসপন্ডের তো স্কোপটা নাই। এর আগে রেসপন্ডের একটা স্কোপ হয়েছিল, প্রধানমন্ত্রী আপনার বেগম জিয়াকে আপনার টেলিফোন করে জানিয়েছেন, তখন সেটা নিয়ে একটা হয়েছে। আমার কথা হচ্ছে যে আজকে যদি সরকার বিরোধী দলকে মানে বিএনপিকে বলতে যে আসুন ঠিক আছে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি কি করা যায়, তখন বিএনপি না আসলে দায়িত্বটা বিএনপির উপরে হতো। আর যদি বিএনপি বলতো যে না আমি এটা ছাড়া, কারণ আওয়ামী লীগের দিক থেকে খুব পরিষ্কার, আওয়ামী লীগ যদি বলতো যে না আপনারা আসেন তাহলে তো খুব পরিষ্কার হয়ে গেল যে দাওয়াতটা হচ্ছে শুধুমাত্র বিএনপির জন্য। আর অন্যান্য কৌশলগত ঐক্য যারা সেরকম তো ধরেন আওয়ামী লীগের আছে, আওয়ামী লীগের হেফাজতের সঙ্গে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করে রেখেছে, রেখেছে, কাজে ধর্মটা এখানে আবার আরেক রকমের ভূমিকা পালন করে। সম্প্রতি বেগম জিয়া চায়ের দাওয়াতের আমন্ত্রণের একটা কথা শোনা যাচ্ছে বিভিন্ন পত্রিকার রিপোর্ট, সেই জায়গায় কোনো স্পষ্ট কিছু জানা গেছে বা না? আমি তো এখন পর্যন্ত শুনি নাই। সম্ভবত উনি বিভিন্ন বিরোধী নেতাদেরকে সঙ্গে আলোচনা করবার জন্য তাদেরকে হয়তো চায়ের নিমন্ত্রণ করবেন। চায়ের নিমন্ত্রণ, চাটা তো হচ্ছে আসলে একটা উপলক্ষ, মানে কথা বলা আর কি, যে আসুন আপনি আমার সঙ্গে এক কাপ চা খান, আমরা বলি না, এটা তো মূলত হচ্ছে যে ওখানে অন্য কতগুলো বিষয় আলোচনা করবার জন্য। আমার ধারণা হতো সেইখান থেকে উনি চিন্তা করেছেন যে চায়ের দাওয়াত দিয়ে উনি ওদের সঙ্গে কথা বলতে চান, দেখতে চান যে ওরা কিভাবে দেখে পুরো বিষয়টাকে। আমরা একেবারে শেষের দিকে এসে তবে একটা ছোট্ট বিষয় আলোচনা করি, বিষয়টা একটু বড় হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ব্যাচেলারদের বাড়ি ভাড়া। শিক্ষার্থীরা কিন্তু এখন নানা রকম বিপাকে পড়েছে। আমরা ঢাকা শহরে অনেকগুলি প্রাইভেট বিশ্ববিদ্যালয় দেখতে পাই যাদের হোস্টেল নাই, যেখানে ছেলে মেয়েরা দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে থাকছে। কয়েকজন জঙ্গি হামলা বা জঙ্গির অপরাধে দুষ্ট হওয়ার কারণের জন্য তারা কিন্তু দারুণ সংকটে আছে। এবং আমরা দেখেছি গতকালকে একটা সংবাদ সম্মেলন হয়েছে, তারা সরকারি কোয়ার্টার দাবি করেছে যে আমাদেরকে সরকারি কোয়ার্টার দেওয়া হোক, নিরাপত্তা দেওয়া হোক। তো এই ক্ষেত্রে বাড়িওয়ালাদের গ্রেপ্তার বা ব্যাচেলারদের বাসা ভাড়া থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের এই বিপর্যয়টাকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি? দেখুন, এটা তো যে জিনিসটি হয়েছে সেটা হচ্ছে যে এই যে আমরা যে হলি আর্টিস্টের ওখানে পাশেই ওরা ভাড়া নিয়েছিল, তাই না? আবার এখানে কল্যাণপুরে একই অবস্থা। সেক্ষেত্রে তো গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে যে এদেরকে চার্জ করতেছে জায়গায় জায়গায়, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব সবাই মিলে যেখানে দেখছে। এটা আমি আপনাকে একটি কথা বলি, সেটি হচ্ছে আপনি দেখবেন কতগুলো এই কোচিং সেন্টার এগুলো আছে এই যে ফার্ম গেটকে ঘিরে, দেখবেন যে এখানে জাহানারা গার্ডেন, মণিপুরি পাড়া, তারপরে এদিকে মগবাজার, ওইদিকে শান্তিনগর, দেখবেন যে প্রচুর আছে কোচিং সেন্টার আছে। এই কোচিং সেন্টার গুলোকে ঘিরেই কিন্তু এই বেশিরভাগ ক্ষেত্রে এই ইয়েগুলো গড়ে ওঠে, এই ধরনের ব্যাচেলার্স ম্যাচ গুলো গড়ে ওঠে। আরেকটা জায়গা আছে যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো তো তাদের কোনো ক্যাম্পাসও নাই, হোস্টেল নাই, কিচ্ছু নাই সেসব জায়গায়। হ্যাঁ, এটা অত্যন্ত দুঃখজনক যে আজকে কিছু সংখ্যক ছেলের জন্য, যেমন নাকি এখন পর্যন্ত যেটা হচ্ছে আমরা নর্থ সাউথের কথা জানতে পারছি যে নর্থ সাউথের অমুক, নর্থ সাউথের তো অমুক, আজ পর্যন্ত অনেকগুলো ছেলে নর্থ সাউথের শিক্ষকও আছে, আছে, কিন্তু অন্য ইউনিভার্সিটিতে তো এখন আমরা পাইনি, তাই না? কিন্তু ভিকটিম হয়ে যাচ্ছে, কিছু করার নাই। যখন নাকি ওই একটা কথা আছে না, নগরীতে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না, নগরীতে কিন্তু আগুন লেগে গেছে, শিক্ষার্থীদের জন্য শিকার না হয়। এবং সেটাই আমি শেষ করে নিই, একটু শেষ করে দিই। এই যে জাহানারা গার্ডেন কিংবা এই যে কোচিং সেন্টার গুলো, এগুলো সবগুলো হচ্ছে জামাত দ্বারা পরিচালিত। জামাতের সব প্রফেসররা এর পিছনে জড়িত আছে। তারা এদের মাধ্যমে কোশ্চেন আউট করে। একবার প্রথম আলোতে বিরাট করে হয়েছে, নিউজ হয়েছিল, বিরাট নিউজ, ইনভেস্টিগেটিভ রিপোর্টিং হয়েছিল। তো এই জিনিসগুলো বহু আগে দিয়ে গভর্নমেন্টের উচিত ছিল এই কোচিং সেন্টার গুলো বন্ধ করে দেওয়া। কোচিং সেন্টার কিন্তু কোনো বাচ্চাদের কিছু শিক্ষা দেয় না। এখানে কি করে কিছু একটা মানে ফোন দিয়ে বিক্রির কৌশল করে
কিভাবে অ্যাডমিশন পাওয়া যায় সেই ব্যবস্থাটা আমরা একেবারে শেষ করছি। আমি এই তরুণ ব্যাচেলারদের জীবনটা খুব দুঃখের জীবন। এই কারণে আগেও ব্যাচেলার দেখে বাড়ি ভাড়া দিতে চাইতো না বাড়িওয়ালারা, তখন অন্য সমস্যা ছিল। বাড়িওয়ালারা মনে করতেন তার মেয়ের সঙ্গে প্রেম করবে বা মেয়ে ব্যাচেলারের সঙ্গে প্রেম করবে, করে একটা সেটা দিয়ে শঙ্কিত ছিল। এখন তো অন্য ঘটনা দাঁড়িয়েছে। এখানে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে একটা, যে সেটা হচ্ছে আপনি আপনার বাড়ি যাকে ভাড়া দেবেন, এটা প্রত্যাশিত আপনি তার সম্পর্কে জানবেন, সে কোথায় বাড়ি ঘর কি এগুলো জানবেন। এই সমস্যার সমাধান হতো যদি আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড, এত টাকা পয়সা খরচ করে এত ঢাক ঢোল পিটিয়ে সে স্মার্ট কার্ডটা দিয়ে দিলে তো ওই যিনি বাড়ি ভাড়া দেবেন তিনি ওইটাকে করে রেখেই ওখান থেকে আপনি সব ধরতে পারতেন যে কে আসে যায়। আর আরেকটা হচ্ছে যে বেসরকারি এবং সরকারি দুই বিশ্ববিদ্যালয়ে এত ছাত্র সংখ্যা বেড়েছে। এই আমার বন্ধু জানে, তিনি তো মানে হলে এক রুমে একজন ছিলেন, সিঙ্গেল রুমে আপনি গিয়ে দেখেন যে হলে উনি ছিল সিঙ্গেল রুমে 6জন 7জন থাকে একটা সিঙ্গেল রুমের মধ্যে, অন্যরা বাইরে মেস করে থাকে। এখন এই মেসে ওরা কি করে আমরা কিন্তু জানি না। টিচাররা মনে করে আমাদের সময় কিন্তু হলে সন্ধ্যার পরে রোল কলের ব্যবস্থা ছিল, যে সবাই আসে কিনা, স্যাররা চিনতেন আমাদেরকে ব্যক্তিগত সবাইকে। আজকে সেই অবস্থাটা নাই। কাজে এই যে এত বড় একটা সম্প্রসারণ ঘটেছে, এইটাকে মোকাবেলা করার জন্য আমি যেটা মনে করি যে তরুণদেরকে ডাকা উচিত, তাদেরকে ওপেন প্ল্যাটফর্ম দেওয়া উচিত, দরকারে টেলিভিশনও দিতে পারে, যে তোমরা ডিসকাস করো হাউ টু সলভ দি প্রবলেম। আমি কিন্তু একটা তরুণের সমস্যা সমাধান করতে পারবো না। আমি যখন আলোচনা করব আমার সাদা চুল দিয়ে আলোচনা করব, ও যখন করবে ও প্রাণের প্রাচুর্য দিয়ে, ওর ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে, ও যেভাবে দেখে জীবন বিষয়ে, সেখান থেকে যদি আপনি করেন সমস্যাটা অনেক সহজ হবে সমাধান করা। জি, আমি দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। 10 সেকেন্ড কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওদের কোনো দোষ নেই, তাই না? দায়টা আমাদের। জি, নিশ্চয়ই আমি যে মাশরুম, এই যে ব্যাঙ্গের ছাতার মতো ইউনিভার্সিটি দিলাম, আমি একবার কি ভেবেছি যে এর ক্যাম্পাস কোথায়, এই ছেলেরা যারা পড়তে আসবে তারা থাকবে কোথায়? আজকে আপনি বলতেছেন যে ক্যাম্পাস নাই সেজন্য বন্ধ করে দিয়েছে। আপনি যখন পারমিশন দিয়েছিলেন তখন কেন? দর্শক, আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে সর্বশেষে আমাদের দুজন সিনিয়র সাংবাদিক যেটি বললেন, আজকে তারুণ্যের যে জয় জয়কার সেটা আমরা অবশ্যই অব্যাহত রাখতে হবে, তাদের কোন দোষারোপ না করে, বরঞ্চ আমরা কিভাবে এই জঙ্গি দমন সহ আমাদের সমাজের যত অপতৎপরতা রয়েছে সেগুলি বন্ধ করতে পারি সেদিকে আমাদের সচেতন রাখতে হবে। শুধু পুলিশ বা প্রশাসন দিয়ে আমাদের এই জঙ্গি তৎপরতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব নয়। আমরা প্রধান দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ের পক্ষ থেকে ঐক্যের ডাক দেওয়া হয়েছে। আমরা এক ঐক্যে এক তালে এক লয়ে আমরা মিলতে চাই, আমরা সোনার বাংলা লাগাইতে চাই। দর্শক, আপনারা ভালো থাকবেন। প্রাণফুটে নিউজ অ্যান্ড ভিউজ এই পর্যন্ত। আগামীকাল আবারও দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে মিলে ভীষণ ভালো থাকবেন।